ভেরি অ্যাওয়েটিং মিটিং উইথ ইউ। আমি বলবো দাদার সঙ্গে এতদিনের সম্পর্ক কিন্তু এইভাবে বসাটা হয়ে ওঠেনি। সাক্ষাৎকার নেওয়াটা আমার ধৃষ্টতা বলবো আমি এক্ষেত্রে। শুধু দাদা তোমার কাছ থেকে তোমাকে জেনে নেওয়া, কারণ প্রচুর তথ্য তোমার কাছে আছে আমি জানি, এবং সেগুলো তোমার মধ্যেই রয়ে গেছে। আমি চাইছি যে আজকের সমাজ, আজকের দুনিয়া, নতুন প্রজন্ম জানুক যে রণজিৎ মিত্র কিভাবে পরিশ্রম করে নিজেকে তৈরি করতে পেরেছে, এবং যে বই বা যে তথ্য যে বিভিন্ন দিকে তুমি ছড়িয়ে আছো, সে ছড়িয়ে পড়াটা কিভাবে হচ্ছে। শুধু সেই জন্য আজকে তোমার বাড়িতে একটু আলাদা করে আসা। আমি আগেও এসেছি তোমার বাড়িতে, তবু আজকে একটু আলাদা করে এলাম জাস্ট গল্প ছলে। রণজিৎ মিত্রের কাছ থেকে আমি জানতে চাইবো রণজিৎ মিত্রকে। দাদা কিভাবে তোমার সঙ্গে শুরু করে জানি না, কারণ তুমি এতটা ভার্সেটাইল যে তোমাকে আমি লেখক, গবেষক, একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ প্রেমী, একজন সমাজকর্মী, আমি সমাজসেবী কথাটা বলছি না, সমাজকর্মী বলছি তোমাকে আমি, কারণ তুমি কর্মে বিশ্বাস করো। তার পাশাপাশি মিত্র বাড়ির গুণী সন্তান রণজিৎ মিত্র নিজের বিশেষণে কোন ট্যাগটা লাগাতে পছন্দ করবে? প্রথমত আমি জলপাইগুড়ির ছেলে, এই পরিচয়টাই আমাকে বেশি আকৃষ্ট করে। আচ্ছা, দারুণ, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, এবার সরাসরি তোমার কিছু ব্যক্তিগত জীবনে যদি আমি প্রবেশ করতে চাই তোমার অনুমতি নিয়ে, তোমার প্রথম স্কুল কোনটা? আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল জলপাইগুড়ির শিশুমহল বিদ্যালয়ে। শিশুমহল। সেখান থেকে আমি সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে এসে ভর্তি হই। আচ্ছা, তারপরে সেখান থেকে 1971-এ হায়ার সেকেন্ডারি সোনাউল্লাহ স্কুল থেকেই পাশ করি। তখন হায়ার সেকেন্ডারি ছিল, মাধ্যমিক ছিল না, তখন 11 ক্লাসে হায়ার সেকেন্ডারি। তারপরে ওখান থেকে সোনাউল্লাহ স্কুল থেকে সোনাউল্লাহ স্কুল থেকে আনন্দচন্দ্র মহাবিদ্যালয়, তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি গ্রন্থাগার বিজ্ঞান এর স্নাতকোত্তর দুটোই যাদবপুর যাদবপুর থেকে করেছে। আচ্ছা, এবার যে জায়গা আসছে সেটা তোমার জন্ম কোথায়? আমার জন্ম জলপাইগুড়িতেই, এই শিল্প সমিতি পাড়ায় আমার যে দাদামশাইয়ের বাড়ি সেইখানে। শিল্প সমিতি পাড়া, দেশবন্ধু পাড়া না? না, দেশবন্ধু পাড়ায় স্বভাবতই তখন আমি আমার মায়ের প্রথম সন্তান। মা তার পিত্রালয় শিল্প সমিতি পাড়ার মামা বাড়িতে তোমার? হ্যাঁ, মামার বাড়িতে। আচ্ছা, তারপরে জন্মের পর তোমার তো ওই বাড়ি চলে যাও? হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের যে বাড়ি মানে মিত্র বাড়ি, দেশবন্ধু বাড়া মিত্র বাড়ি একটা ট্রেডমার্ক, আমার ছোট থেকেও দেখে আসছি, এখনো তাই। সেই মিত্র বাড়ির একটা ইতিহাস আছে, এই বাড়ির সম্বন্ধে একটু জানতে চাইছি। মানে এই বাড়িটা তৈরি করেছিলেন কে? মানে মিত্র বাড়ির ইতিহাস বলতে গেলে পরে বলতে হবে যে আমরা উদ্বাস্তু পরিবারের সন্তান আর কি, এবং 1947-এর আগেই আমার দাদু আর কি, আমার ঠাকুরদা এই বাগডোগরার কাছে কমলা চা বাগান বলে একটি চা বাগান, সেই চা বাগানে চাকরি করতেন। আচ্ছা, এবং তখন বাংলাদেশে দাঙ্গা হবার পর উনি আর কি আমার বাবা জ্যাঠা নিয়ে জলপাইগুড়িতে চলে আসেন। প্রথমে রায়কোট পাড়াতে একটা ভাড়া বাড়িতে ছিলেন। এটা মোটামুটি কোন সময় কাটবে? এইটা মোটামুটি 1947-এর দিকে, স্বাধীনতার পর পর? হ্যাঁ, স্বাধীনতা। দাদু মানে কি মার বাবা? না না, আমার ঠাকুরদা। আচ্ছা, ঠাকুরদা, তার যোগাযোগ কিন্তু স্বাধীনতার আগেই আমাদের এখানে ছিল। মানে আমাদের দেশ স্বাধীন হবার আগেই তিনি এইখানকার বাগডোগরা অঞ্চলে একটা চা বাগানে তিনি ডাক্তার ছিলেন। আচ্ছা, মানে স্বাধীনতার আগেই? হ্যাঁ, স্বাধীনতার আগেই। তো জলপাইগুড়িতে আসার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমাদের এক মামা দাদু আর কি, মানে যিনি আমার বাবার মামা আর কি, অনাথ বন্ধু ঘোষ। তিনি ছিলেন জলপাইগুড়ির যে দিনবাজার, সেই দিনবাজার কাচারির নায়েব। আচ্ছা, তিনি মোটামুটি আমাদের মানে বাবাদের জন্মস্থান পাবনা জেলার গপশিলন্দা নামে একটা গন্ড গ্রামে। আচ্ছা, তো সেই গ্রামের মানুষদের আর কি পুরো একটা গ্রামকেই প্রায় তুলে এনেছিলেন দেশবন্ধু পাড়ায়, মানে একদম পুরোহিত সমেত। হ্যাঁ, পুরোহিত সমেত। মানে এখন দিনবাজারে তখন কালীবাড়ি
হয়েছে আর কি। এবং আচ্ছা। বিশ্বেশ্বর চক্রবর্তী তিনি ছিলেন জলপাইগুড়ি দিনবাজারের প্রথম পুরোহিত। আমাদের এই কালীবাড়ি। হ্যাঁ, দিনবাজার কালীবাড়ি। এবং এই দিনবাজার কালীবাড়িতে তো বটে, এবং দিনবাজারের নানান ব্যবসা, হ্যাঁ। ব্যবসার সাথে এই যে দেশবন্ধু পাড়ায় আসা একটা বিরাট সংখ্যক উদ্বাস্তু পরিবার, তাদেরকে কিন্তু নানান ব্যবসার সাথে তিনি যুক্ত করেছিলেন আর কি। আচ্ছা। তো আমার বড় হয়ে ওঠা এই দেশবন্ধু পাড়াতেই, পরবর্তীকালে আমি ওই আমাদের যৌথ পরিবার ছিল, এবং দেশবন্ধু পাড়ায় তখন প্রায় অলমোস্ট সকলেই আর কি যৌথ পরিবার আচ্ছা। ছিল আর কি। এবং এই যৌথ পরিবারের পরিবেশেই আমাদের বড় হয়ে ওঠা, এবং পাড়া প্রতিবেশী সকলেই ছিল আমাদের আত্মীয় স্বজন। যেহেতু আমাদের বাবা কাকা জ্যাঠাদের পূর্ববঙ্গ থেকেই পাড়ার মানুষদের একটা আত্মীয়তা ছিল, তো মোটামুটি ওটা একটা পাবনার একটা গ্রামের প্রায় কলোনি। দেশবন্ধু পাড়া, শুধু দেশবন্ধু পাড়া না, পুরো 5 নম্বর ওয়ার্ড টাই আর কি, মানে একেবারে এখন যেটা অরবিন্দনগর, মাসকালের বাড়ি, সেখানেও কিন্তু মানে আমাদের দেশবন্ধু পাড়ার সাথে আত্মীয়তা আছে, মানে সেই গ্রাম সূত্রে এমন বহু মানুষজন ওই সমস্ত এলাকায় আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তোমার ঠাকুরদা ছিলেন হচ্ছে ডাক্তার, বাবা বাবা করতেন? বাবার ব্যবসা, জ্যাঠার ব্যবসা। একমাত্র আমাদের বড় জ্যাঠা, তিনি চা বাগানের চাকরির সূত্রে আসামে চলে গিয়েছেন। বাবা ব্যবসা কিসের ব্যবসা ছিল? বাবা ছিল মৎস্য ব্যবসায়ী, বাবা আচ্ছা, ছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে জলপাইগুড়িতে? জলপাইগুড়িতেই বাবা, মানে তখন ওই যে আড়তদার যেটাকে বলা আড়তদার, হয় আর আচ্ছা। কি, বাবা একমাত্র বোধহয় মানে বাঙালি মৎস্য ব্যবসায়ী। আচ্ছা। এবং বাবার হাত ধরেই এই জলপাইগুড়িতে মৎস্য ব্যবসা সম্প্রসারিত হয় আর কি। জ্যাঠামশাইয়ের ছিল এই গালামালের ব্যবসা, দিনবাজারে? দিনবাজারে আর কি। এবং ওই দিনবাজার এলাকাতে আমাদের দেশবন্ধু পাড়ার বহু মানুষ, কারো কেউ মাছের ব্যবসা করেন, কেউ ফলের ব্যবসা, কেউ মুদিখানার ব্যবসা, কারো দশকর্মার ব্যবসা, নানান ধরনের কাজকর্মে সাথে যুক্ত ছিলেন আর কি। এবং আমাদের পাড়াতে এই ধরনের মানে পরিবার প্রচুর ছিল, সবটাই আর কি বাস্তুচ্যুত ফ্যামিলি। চাকরিজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল আর কি। বাবার নাম? বাবার নাম রবীন্দ্রনাথ মিত্র। আচ্ছা, বাবারা তাহলে কয় ভাই ছিলেন? বাবারা 3 ভাই ছিলেন আর কি। সব দেশ বলতে পারতেন? সব দেশবন্ধু পাড়াতে আমাদের যৌথ পরিবারই ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা, এবার বুঝলাম। তারপরে তোমরা ওখানে শিফট হলে, শিফট হয়ে এখান থেকে স্কুল তো তোমার দেশবন্ধু পাড়া থেকে? হ্যাঁ, স্কুল আমি মানে 3য় শ্রেণীতে যখন সোনাল স্কুলে ভর্তি হলাম, তখন তো দেশবন্ধু পাড়া থেকে। তার আগে আর কি মানে 1 থেকে বা প্রিপারেটরি অবস্থা থেকে 3 পর্যন্ত আমি ওই শিশু মহলে পড়েছিলাম। তখন বাড়িতে ওই যে দেশবন্ধু পাড়া? হ্যাঁ, তখন দেশবন্ধু পাড়ার বাড়ি ছিল। বুঝতে পেরেছি। এবার তাহলে আরেকটা বিষয় জানার জন্য একটু যদিও প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, একটা খবর পেয়েছিলাম যে 1968 যখন বন্যাটা হয়, তখন মিত্রবাড়ির চালের উপরে বহুজনে আশ্রয় নেয়, এবং সেই সময়টা দেশবন্ধু পাড়ার ওই তোমাদের যে বাড়ি, সেই বাড়িটা একটা পীঠস্থান হয়ে দাঁড়ায় অনেক লোকের জন্য। সেটা কতটা ঠিক? মানে আসলে আমাদের বাড়িটা ছিল একটু ইটের বাড়ি আর কি, পাকাপোক্ত মানে টিনের চালওয়ালা বাড়ি আর কি। স্বভাবতই আমাদের পাড়ায় যাদের কাঁচা বাড়ি ছিল আর কি, সেই বন্যার তোড়ে আর কি তো ভেসে যাওয়ার উপক্রম। আচ্ছা। তো ফলে আমরা তো বটেই, এবং পাড়ার বহু মানুষও ওই টিনের চালের বাড়ির উপরে আশ্রয় নিয়েছিল। তোমার মনে আছে সেই সময়কার? হ্যাঁ, সেই সময়কার কথা মনে আছে, কারণ তখন আমি ক্লাস 8-এ পড়ি আছি। বড়ই বলতে গেলে। দিনবাজারে জল ওঠার খবর পেয়ে আমার বাবা জ্যাঠামশাইরা আগেই চলে গেছিলেন। তখন স্বভাবত বাড়িতে ছেলে বলতে আমি, যা একটু বেশি মানে একটু মানে বয়স হয়েছে আর কি, বুদ্ধি হয়েছে আর কি। ফলত আমি, আমার এক জ্যাঠতো দাদা, আমরা সবাই মিলে আমাদের মা, জেঠিমা, তাদের ঠাকুমা, ছোট ভাই বোনদের নিয়ে আর কি চালে কোনো মতে ওঠার বন্দোবস্ত করা হলো। ইতিমধ্যে পাড়ার বেশ কিছু লোকজনও এসে গেছেন, তারাও আমাদের চালের উপরে আশ্রয় নিলেন। তারপরে জল সরে গেলে পরে তারপরে আস্তে আস্তে, আর তখন তো খুব একটা শোচনীয় অবস্থা হয়েছিল, মানে প্রায়
দরজার সমান উঁচু জল হয়েছিল। তারপরে পলি মাটিতে তোমাদের যে ঘর, সে ঘরে জল ঢুকেছিল? হ্যাঁ, জল ঢুকেছিল। আর তারপরে কাঠ টাঠ প্রচুর ভেসে এসেছিল, মানে কারো বাড়ির প্রাচীর বা বেড়া এগুলো অক্ষত ছিল না। তারপরে পাড়ার আমাদের এই মাসকালের বাড়ির মুখের ওই দিকটাতে বহু কাঁচা বাড়ি ধ্বংস হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছিলেন আর কি। আর বিশেষ করে গবাদি পশু তো প্রায় সবই মারা যায় আর কি। আরেকটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে দিশারি ক্লাব বর্তমানে যে জায়গাটা, ওখানে কিছু গবাদি পশুকে কবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখন তো মানে মানে এমন অবস্থা হয়েছিল, এমন অবস্থা হয়েছিল যে যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে আর কি, ওরকম গর্ত করে গবাদি পশুগুলোকে, কারণ শহরের সর্বত্রই আর কি মানে গবাদি পশু, মানে তখন প্রত্যেকের বাড়িতেই আর কি সেই পূর্ববঙ্গের রীতি অভ্যাস অনুযায়ী গোয়াল ঘর, ঢেকি ঘর ইত্যাদি ছিল। হ্যাঁ, দেশবন্ধু পাড়া। এবং মিলন সংঘ মাঠে তখন সকালবেলা দেখাই যেত যে প্রচুর গরু চড়ছে আর কি। তোমাদেরও গরু ছিল? হ্যাঁ, আমাদেরও গরু ছিল। আচ্ছা, আমাদের গরু ছিল, হাঁস ছিল। 1968 এর সময় যে ফুড ক্রাইসিস, খাবার দাবারের যে সমস্যা, তুমি সেটা প্রত্যক্ষ দেখেছো? হ্যাঁ, এবং তখন তীব্র জল সংকট হয়েছিল। তখন পানির জল। প্রত্যেকটা বাড়ি, তখন তো আর নলকূপ ছিল না, প্রত্যেকটা বাড়িতে কুয়োর জল নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ। ফলে প্রথমে ওই মানে মহিতনগর, শিলিগুড়ি এইসব এলাকা থেকে জলের ট্যাঙ্ক নিয়ে এসে পানীয় জল দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে পলিমাটি সরিয়ে সেই প্রথম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পৌরসভা থেকে সরকারি সহায়তায় নলকূপ স্থাপন করা হলো। আরে পলি সরণ ব্যবস্থা কি বলেছে? পলি সরানোর ব্যাপারটা, ওটা প্রচুর সময় লেগেছে আর কি। মানে লোকজন ডেকে বা বাড়ির লোকরা নিজেই আর কি পলিমাটি সরিয়ে সেই পলিমাটির স্তূপাকার, মানে এগুলো করতে প্রচুর সময় লেগেছে। মানে বাড়ি ঘরগুলোকে বসবাসযোগ্য করতে প্রচুর সময় লেগেছে। কোনো মতে ওই তার উপরে চৌকি পেতে জিনিসপত্র কোনো মতে রেখে টেখে, আর দীর্ঘদিন কোনো বাড়িতে প্রায় রান্নাই হতো না, বেশিরভাগই রেশন দিত। রেশনটা একটু পরে চালু হলো, তার আগে বিভিন্ন ত্রাণ আর কি, সেখানে খাবার, লঙ্গরখানার মতন বেসিক ট্রেডিং এ বিভিন্ন প্রতিষ্ঠান লঙ্গরখানা করেছিল বিভিন্ন এলাকাতে আর কি। ফলে সেটা একটা মানে একটা ভয়ঙ্কর দিন সেই সময়ে গেছে। বইপত্র ভেসে গেছিল, স্কুল থেকে বইপত্র সরবরাহ করা হয়েছিল, গরম পোশাক ইত্যাদি দেওয়া হয়েছিল। মানে ওই সময়কাটা তোমার একদম ভিভিড মেমোরিতে রয়ে গেছে। মনে আছে। পরবর্তী জায়গায় যাচ্ছি।